তোমরা এখানে যে চার্টটা দেখছো এটা একটা পিডিগ্রি চার্ট, মানে কয়েক জেনারেশন ধরে একটি পরিবারে কোনো ট্রেইট কিভাবে বংশ পরম্পরায় চলে আসছে সেটার একটা ম্যাপ। এটা অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন দেখাচ্ছে। তো শুরুতেই কয়েকটা টার্ম ক্লিয়ার করে নিই, না হলে বাকিটা মাথায় ঢুকবে না। প্রথমে অটোজোম হলো সেক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম ছাড়া বাকি সব ক্রোমোজোম। তো অটোজোমাল মানে হলো এই ট্রেইটটা সেক্স ক্রোমোজোমে না, বরং সাধারণ ক্রোমোজোমে থাকে। তাই ছেলে মেয়ে দুজনেরই সমান চান্স থাকে এই ট্রেইটটা পাওয়ার। এরপর অ্যালিল বলতে বোঝায় একটা জিনের ভিন্ন ভিন্ন ভার্সন বা সংস্করণ। এখানে দুইটা অ্যালিল আছে, ক্যাপিটাল এ আর স্মল এ। বড় হাতের ক্যাপিটাল এ হলো ডমিনেন্ট অ্যালিল, মানে এটা একটাও থাকলেই সেই ট্রেইট প্রকাশ পাবে, এবং দুইটা থাকলে তো অবশ্যই প্রকাশ পাবে। ছোট হাতের এ বা স্মল এ হলো রিসেসিভ অ্যালিল। এটা তখনই প্রকাশ পাবে যখন দুটো কপি রিসেসিভ হবে। প্রত্যেকটা মানুষের প্রতিটা জিনের দুইটা করে অ্যালিল থাকে, একটা বাবার থেকে এবং আরেকটা মায়ের থেকে পাওয়া যায়। এই দুইটা অ্যালিলের কম্বিনেশনকে বলে জিনোটাইপ। এখন জিনোটাইপ 3 রকম হতে পারে আমাদের এই চিত্রের ক্ষেত্রে। ক্যাপিটাল এ অর্থাৎ দুইটাই ডমিনেন্ট অ্যালিল, একে বলে হোমোজাইগাস ডমিনেন্ট। স্মল এ দুইটাই রিসেসিভ অ্যালিল, একে বলে হোমোজাইগাস রিসেসিভ। এবং ক্যাপিটাল এ স্মল এ অর্থাৎ একটা ডমিনেন্ট এবং একটা রিসেসিভ, একে বলে হেটেরোজাইগাস। এখন মজার ব্যাপার হলো ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এ স্মল এ দুইটিতেই যেহেতু অন্তত একটি ডমিনেন্ট অ্যালিল আছে, তাই দুই ক্ষেত্রেই ব্যক্তি অ্যাফেক্টেড হবে। মানে ট্রেইটটা, অথবা ট্রেইট বলতে এখানে আমরা বৈশিষ্ট্যটা বোঝাচ্ছি, ট্রেইটটা তার মধ্যে প্রকাশ পাবে। শুধু স্মল এ হলেই ব্যক্তি আনঅ্যাফেক্টেড থাকবে। তো এখন লিজেন্ডটা দেখো, সবুজ স্কয়ার মানে হলো অ্যাফেক্টেড মেল, আর সবুজ সার্কেল মানে হলো অ্যাফেক্টেড ফিমেল। এদের জেনোটাইপ লেখা আছে ক্যাপিটাল এ, মানে ক্যাপিটাল এ এর পরে যেটাই থাকুক, ক্যাপিটাল এ বা স্মল এ, সে অবশ্যই অ্যাফেক্টেড হবে, কারণ আমাদের নামেই বলা হয়েছে যে এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট একটা ডিজিজ। সাদা স্কয়ার আর সার্কেল মানে যথাক্রমে আনঅ্যাফেক্টেড মেল আর আনঅ্যাফেক্টেড ফিমেল। জেনোটাইপ স্মল এ। এবার আসল চার্টে যাই। জেনারেশন 1 দিয়ে শুরু করি। বাবা অ্যাফেক্টেড, অর্থাৎ জেনোটাইপ তাহলে হবে ক্যাপিটাল এ স্মল এ, এখানে দেওয়াই আছে, মানে হেটেরোজাইগাস। মা আনঅ্যাফেক্টেড, জেনোটাইপ স্মল এ, মানে হোমোজাইগাস রিসেসিভ। জীববিজ্ঞানে যখন একটা হেটেরোজাইগাস ইন্ডিভিজুয়ালকে একটা হোমোজাইগাস রিসেসিভ ইন্ডিভিজুয়ালের সাথে ক্রস করানো হয়, তখন তাকে বলে টেস্ট ক্রস। এই ক্রসের ফলাফল সবসময় 1:1 অনুপাতে হয়। আমরা ক্লাস নম্বর 1-এ এটা দেখেছিলাম। অর্ধেক সন্তান ক্যাপিটাল এ স্মল এ অর্থাৎ অ্যাফেক্টেড হবে, বাকি অর্ধেক স্মল এ অর্থাৎ আনএফেক্টেড হবে। জেনারেশন 2-এ এই কাপলের 4টা সন্তান দেখো। প্রথম ছেলেটা অ্যাফেক্টেড, কারণ এর জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ। দ্বিতীয় মেয়েটা অ্যাফেক্টেড, এর জেনোটাইপও ক্যাপিটাল এ স্মল এ। তৃতীয় ছেলেটা আনএফেক্টেড, অর্থাৎ ও হচ্ছে রিসেসিভ হোমোজাইগাস, স্মল এ। মানে টেস্ট ক্রসের প্রেডিকশন অনুযায়ী 2 ধরনের সন্তানই এসেছে। এটাই প্রমাণ করে বাবা ক্যাপিটাল এ না, বরং ক্যাপিটাল এ স্মল এ ছিলেন। আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করব পিডিগ্রি থেকে, তখন দেখব কিছু কিছু মানুষের বা কিছু কিছু এই যে স্কয়ার সার্কেল দেখছি, এদের জেনোটাইপ দেওয়াই থাকবে এবং কিছু কিছু দেওয়া থাকবে না। আমাদের দেওয়া জেনোটাইপ ব্যবহার করে যেগুলো দেওয়া নেই সেগুলো বের করতে হবে। এখন এই তৃতীয় সন্তান অর্থাৎ আনএফেক্টেড ছেলে স্মল এ, সে বিয়ে করেছে একজন আনএফেক্টেড মেয়েকে, যে স্মল এ, যে বাইরের পরিবার থেকে এসেছে। তো এটা হলো স্মল এ ক্রস স্মল এ, অর্থাৎ জেনারেশন 3-তে এই কাপলের 3টা সন্তান সবাই আনএফেক্টেড, জেনোটাইপ স্মল এ। এটাও যুক্তিসঙ্গত, কারণ স্মল এ যদি ক্রস করা হয় পরস্পর, তাহলে কোনো ক্যাপিটাল এ অ্যালিলই নাই, তাই সন্তানরা বাধ্যতামূলক সবাই রিসেসিভ হবে, হোমোজাইগাস রিসেসিভ। এই ব্রাঞ্চে ট্রেইট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবার এই পিডিগ্রি থেকে আমরা অটোজোমাল ডমিনেন্ট ট্রেইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখি। প্রথমত,
ট্রেইটের প্রতি জেনারেশনে দেখা যায় কোনো জেনারেশন স্কিপ হয় না, কারণ ডমিনেন্ট অ্যালিল একটাও থাকলেও সেটা প্রকাশ পায়। 2. যদি বাবা মায়ের একজন হেটারোজাইগাস অ্যাফেক্টেড হয় তাহলে আনএফেক্টেড সন্তান জন্ম নেওয়া সম্ভব। এখানেই ঘটেছে। 3. দুইজন আনএফেক্টেড অর্থাৎ স্মল এ প্যারেন্টের কখনো অ্যাফেক্টেড সন্তান হতে পারে না, কারণ তাদের কারো কাছে ডমিনেন্ট অ্যালিল নেই। 4. ট্রেইটটা ছেলে মেয়ে সমানভাবে দেখা যাচ্ছে, যেটা কনফার্ম করে এটা অটোজোমাল ট্রেইট, এক্স লিঙ্কড না। তো এভাবে একটা পেডিগ্রি চার্ট দেখে আমরা বুঝতে পারি ইনহেরিটেন্স প্যাটার্ন কী আর প্রতিটা মানুষের জেনোটাইপ কী হতে পারে। এতক্ষণ আমরা দেখলাম অটোজোমাল ডমিনেন্ট প্যাটার্ন কেমন হয়। এবার আমরা দেখব তার ঠিক উল্টো একটা প্যাটার্ন, অর্থাৎ অটোজোমাল রিসেসিভ। এখানেও ট্রেইট অটোজোমেই থাকে, তাই ছেলে মেয়ে দুজনেরই সমান চান্স থাকে, কিন্তু জেনোটাইপের সম্পর্কটা এবার পুরো উল্টে যায়। আগের চার্ট এতে ছিল ডমিনেন্ট, অর্থাৎ ট্রেইট প্রকাশের জন্য একটাই ক্যাপিটাল এ লাগতো, কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। ট্রেইট প্রকাশ পেতে হলে দুইটাই রিসেসিভ অ্যালিল লাগবে, অর্থাৎ স্মল এ জেনোটাইপ হলেই কেবল সে অ্যাফেক্টেড হবে। যার একটা ক্যাপিটাল এ আছে, মানে ক্যাপিটাল এ স্মল এ, সে আনএফেক্টেড থাকবে, কিন্তু সে ভেতরে রিসেসিভ অ্যালিলটা বহন করে, এজন্য একে বলা হয় ক্যারিয়ার। আর যার দুইটাই ডমিনেন্ট অর্থাৎ ক্যাপিটালে সে সম্পূর্ণই আনএফেক্টেড এবং কোনো রিসেসিভ অ্যালিলই বহন করে না। তো লিজেনটা দেখো, কালো রঙের স্কোয়ার আর সার্কেল মানে অ্যাফেক্টেড মেল আর অ্যাফেক্টেড ফিমেল, এদের জেনোটাইপ স্মল এ। আর সাদা স্কোয়ার সার্কেল মানে হলো আনঅ্যাফেক্টেড মেল আর আনঅ্যাফেক্টেড ফিমেল, জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ। মানে এখানে সাদা রং দেখলেই ভেবো না যে সে সম্পূর্ণ ক্লিন, বরং এরা প্রত্যেকেই ক্যারিয়ার হতে পারে। চলো এবার দুইটা পরিবার নিয়ে আলাদা করে আলোচনা করি। বাম পাশের পরিবারে জেনারেশন 1-এ কী আছে? পার্সন 1 হলো অ্যাফেক্টেড মেল, জেনোটাইপ স্মল এ। পার্সন 2 হলো আনঅ্যাফেক্টেড ফিমেল কিন্তু ক্যারিয়ার, অর্থাৎ জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ, অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় আছে। তাহলে এটা হলো স্মল এ ক্রস ক্যাপিটাল এ স্মল এ, মানে একজন অ্যাফেক্টেড আর একজন ক্যারিয়ারের সাথে ক্রস হচ্ছে। এই ধরনের ক্রস থেকে সন্তানরা 50% অ্যাফেক্টেড আর 50% ক্যারিয়ার হওয়ার কথা, কিন্তু কেউই পুরোপুরি ক্লিন ক্যাপিটালে হতে পারবে না, কারণ বাবার কাছে ক্যাপিটাল এ অ্যালিলই নেই। অর্থাৎ মায়ের কাছ থেকে যদি একটা ক্যাপিটাল এ অ্যালিল এসেও থাকে, তবুও বাবার কাছ থেকে একটা ক্যাপিটাল এ অ্যালিল আসার সম্ভাবনা নেই। এরপর জেনারেশন 2-তে দেখো এই কাপলের 5টি সন্তান। পার্সন 5 হলো অ্যাফেক্টেড ফিমেল স্মল এ। পার্সন 6, 7, 8, 9 এই চারজনই আনঅ্যাফেক্টেড কিন্তু সবাই ক্যারিয়ার, ক্যাপিটাল এ স্মল এ। তো দেখো প্রেডিকশন অনুযায়ী ফলাফল এসেছে, কিছু সন্তান অ্যাফেক্টেড, কিছু সন্তান ক্যারিয়ার হিসাবে আনঅ্যাফেক্টেড। এবার এই জেনারেশন থেকে দুইটা ব্রাঞ্চ অনুসরণ করি। তো এখানে দেখো পার্সন 5 আর পার্সন 6-এর মধ্যে যদি ক্রস হতো, আচ্ছা এখানে তোমরা এটা আক্ষরিক অর্থে নেবে না, এখানে জাস্ট দেখানো হয়েছে যে এই রকম অ্যালিলগুলোর মধ্যে ক্রস হলে কী ধরনের ফলাফল হতো। তো এই ক্রস হলে পার্সন 13 অ্যাফেক্টেড মেল স্মল এ আর পার্সন 14 ক্যারিয়ার ফিমেল ক্যাপিটাল এ স্মল এ। যেহেতু পার্সন 5 নিজেই স্মল এ, তার থেকে সবসময় একটা স্মল এ অ্যালিল অর্থাৎ অ্যাফেক্টেড অ্যালিল সন্তানে যাবে, তাই এই ব্রাঞ্চে ট্রেইট থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। আরেকদিকে দেখো পার্সন 7-এ যে ক্যারিয়ার অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এ আনঅ্যাফেক্টেড, সে বিয়ে করেছে আরেকজনের সাথে, ধরে নিচ্ছি সেও ক্যারিয়ার। আর তাদের 3টা সন্তান, পার্সন 15 ক্যাপিটাল এ স্মল এ ক্যারিয়ার, পার্সন 16 ক্যাপিটাল এ স্মল এ ক্যারিয়ার, আর পার্সন 17 স্মল এ অ্যাফেক্টেড। এখানে খেয়াল করো পার্সন 7 নিজে আনঅ্যাফেক্টেড ছিল, কিন্তু তার সন্তান পার্সন 17 অ্যাফেক্টেড হয়ে গেছে। এটাই হলো রিসেসিভ ট্রেইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ট্রেইট জেনারেশন স্কিপ করতে পারে, অর্থাৎ মা বাবা দুজনেই সুস্থ হলেও দুজনেই যদি ক্যারিয়ার হয়, যেমন ক্যাপিটাল এ স্মল এ ক্রস ক্যাপিটাল এ স্মল এ, তাহলে তাদের সন্তানদের মধ্যে 25% সম্ভাবনা থাকে স্মল এ হওয়ার, অর্থাৎ অ্যাফেক্টেড হওয়ার। এবার ডান পাশের পরিবারে জেনারেশন 1 খেয়াল করি। পার্সন 3 হলো ক্যারিয়ার মেল ক্যাপিটাল এ স্মল এ আনঅ্যাফেক্টেড,
%4 হলো অ্যাফেক্টেড ফিমেল স্মল এ। এটাও সেম ধরনের ক্রস, অর্থাৎ ক্যাপিটাল এ ক্রস স্মল এ। জেনারেশন 2তে তাদের 3টা সন্তান, %10 অ্যাফেক্টেড মেল, %11 অ্যাফেক্টেড ফিমেল, আর %12 আনঅ্যাফেক্টেড কিন্তু ক্যারিয়ার। আবারও দেখা গেছে 50-50 ভাগে, অর্থাৎ 50-50তে অ্যাফেক্টেড আর ক্যারিয়ার সন্তান এসেছে, ঠিক যেমনটা ক্যাপিটাল এ ক্রসে প্রত্যাশিত। %11 যে নিজে অ্যাফেক্টেড, তার সন্তানরা হলো %18, %19, আর তাদের সাথে আরেকটা সন্তানও দেখা যাচ্ছে। যেহেতু %11 নিজেই স্মল এ আর প্রতিটা সন্তানের মধ্যে একটা স্মল এ অ্যালিল নিশ্চিতভাবেই থাকে, তাই এই ব্রাঞ্চে অ্যাফেক্টেড সন্তান বেশি দেখা যাচ্ছে। এবার চলো পুরো চার্ট থেকে অটোজোমাল রিসেসিভ ট্রেইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একসাথে দেখি। প্রথমত, এই ট্রেইট জেনারেশন স্কিপ করতে পারে, মানে বাবা মা দুজনেই দেখতে সুস্থ অর্থাৎ আনঅ্যাফেক্টেড হলেও তাদের সন্তান অ্যাফেক্টেড হতে পারে। যদি দুজনেই ক্যারিয়ার হয় তাহলে এটাই ডমিনেন্ট প্যাটার্নের থেকে সবচেয়ে বড় পার্থক্য। 2, অ্যাফেক্টেড হতে হলে বাবা মা দুজনেরই একটা করে রিসেসিভ অ্যালিল থাকতে হবে এবং সেটা সন্তানকে পেতে হবে। 3, দুইজনই অ্যাফেক্টেড অর্থাৎ স্মল এ ক্রস স্মল এ হলে প্যারেন্টের সব সন্তানই বাধ্যতামূলকভাবে অ্যাফেক্টেড হবে, কারণ দুজনের কাছেই শুধু স্মল এ অ্যালিল আছে। 4, আনঅ্যাফেক্টেড দেখতে মানেই কিন্তু জেনোটাইপ ক্লিন না, সে ক্যারিয়ার হতেই পারে, যেটা বাইরে থেকে বোঝা যায় না, অর্থাৎ বাইরে তার ফিনোটাইপে কোনো লক্ষণ থাকে না। 5, এখানেও ট্রেইট ছেলে মেয়ে দুই ধরনের সন্তানের মধ্যেই সমানভাবে দেখা যাচ্ছে, যেটা কনফার্ম করে এটা অটোজোমাল মেইনলি এক্সলিঙ্কড না, এক্সলিঙ্কড সম্ভবও না। তো এই হলো অটোজোমাল রিসেসিভ প্যাটার্নের মূল পার্থক্য ডমিনেন্ট থেকে। এখানে ট্রেইট লুকিয়ে থাকতে পারে জেনারেশনের পর জেনারেশন, আর হঠাৎ করে প্রকাশ পেতে পারে যখন দুজন ক্যারিয়ার একসঙ্গে থাকে। এখন আমরা সেক্স লিঙ্কড অসুখ সম্পর্কে জানব, অর্থাৎ সেক্স লিঙ্কড ডিসঅর্ডার সম্পর্কে। লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম অর্থাৎ এক্স বা ওয়াই ক্রোমোজোমে উপস্থিত মিউট্যান্ট জিনের মাধ্যমে বাবা মায়ের থেকে সন্তানে যে সমস্ত রোগ বা ট্রেইট সঞ্চারিত হয় সেগুলোকেই মেইনলি সেক্স লিঙ্ক অসুখ অথবা সেক্স লিঙ্ক ট্রেইট বলা হয়। মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়াই অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। নারীদের ক্ষেত্রে XX এবং পুরুষের ক্ষেত্রে XY। সেক্স ক্রোমোজোমে থাকা জিন বংশগত বৈশিষ্ট্যের পাশাপাশি কিছু রোগ ধারণ ও সঞ্চালন করে থাকে। সেক্স লিঙ্কড অসুখের প্রকারভেদ মেইনলি 2 রকম হয়। প্রথমত এক্স লিঙ্কড অসুখ বা এক্স লিঙ্কড ডিসঅর্ডার, এটাকে ট্রেইটও বলা হয়, অর্থাৎ যদি কোনো রোগ পাস না হয়ে কোনো বিশেষ একটি বৈশিষ্ট্য পাস হয় তাহলে সেটাকে ট্রেইট বলবো, কিন্তু এখানে বোঝার সুবিধার্থে আমি ডিসঅর্ডারই ব্যবহার করছি। এখন এক্স লিঙ্কড ডিসঅর্ডারের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে থাকা অস্বাভাবিক জিনের কারণে ঘটে থাকে। এগুলো আবার 2 ধরনের হয়। প্রথমত প্রচ্ছন্ন অর্থাৎ রিসেসিভ এক্স লিঙ্কড ডিসঅর্ডার, এটি প্রকাশ পেতে নারীর 2টি এক্স ক্রোমোজোমেই মিউট্যান্ট জিন থাকতে হবে, তবে পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকায় একটি জিন পেলেই রোগ দেখা দেয়। এবং প্রকট বা ডমিনেন্ট এক্স লিঙ্কড ডিসঅর্ডার, মাত্র একটি আক্রান্ত এক্স ক্রোমোজোম থাকলেই নারী বা পুরুষ উভয়ের মধ্যেই রোগ প্রকাশ পায়। সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের দ্বিতীয় আরেকটি প্রকার হলো ওয়াই লিঙ্কড অসুখ। ওয়াই ক্রোমোজোমে থাকা জিনের মাধ্যমে ঘটে থাকে যেটা, অর্থাৎ এটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রেই দেখা যায়। ওয়াই ক্রোমোজোম যেহেতু শুধুমাত্র পুরুষদের থাকে, তাই ওয়াই লিঙ্ক ট্রেইট বা ওয়াই লিঙ্ক ডিসঅর্ডারগুলো শুধুমাত্র মেল বা পুরুষের ক্ষেত্রেই দেখা যাবে। এতক্ষণ আমরা থিওরিটা জানলাম এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার কী এবং সেটা কিভাবে মেল আর ফিমেলের মধ্যে আলাদাভাবে কাজ করে। এবার আমরা সেটাকে 3টি ডিফারেন্ট সিনারিওর মাধ্যমে পানেট স্কয়ার দিয়ে বাস্তবে দেখব, যাতে ডিগ্রি চার্ট পড়ার সময় তোমাদের কোনো কনফিউশন না থাকে। প্রথমে নোটেশনটা বুঝে নিই। যেহেতু এই ডিসঅর্ডারের জিন এক্স ক্রোমোজোমে থাকে, তাই আমরা এক্সের ওপরে ছোট করে সুপারস্ক্রিপ্ট লিখি সেই অ্যালিলটা বোঝানোর জন্য। এখানে ছোট হাতের এ মানে হলো রিসেসিভ অ্যালিল, মানে ডিজিজ কজিং অ্যালিল, আর বড় হাতের এ বা ক্যাপিটাল এ মানে হলো ডমিনেন্ট অ্যালিল, মানে নর্মাল হেলদি অ্যালিল। তো এক্স ক্যাপিটাল এ মানে হলো সেই এক্স ক্রোমোজোমে নর্মাল জিন আছে, আর এক্স স্মল এ মানে হলো সেই এক্স ক্রোমোজোমে ডিজিজ জিন আছে। যেহেতু ওয়াই ক্রোমোজোমে এই জিনটাই থাকে না, তাই জন্য ওয়াইয়ের সাথে কোনো সুপারস্ক্রিপ্ট যোগ হয় না, শুধুমাত্র ওয়াই লেখা হয়। চলো
এবার একটি একটি করে সিনারিওগুলো দেখি। সিনারিও 1-এ কি দেখতে পাচ্ছি, এখানে বাবা হলো এক্স ক্যাপিটাল এ ওয়াই, মানে সম্পূর্ণ নর্মাল মেল। তার একমাত্র এক্স ক্রোমোজোমে নর্মাল অ্যালিল আছে, যেটা আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশিত হতে দেখছি। মাও এখানে সম্পূর্ণ নর্মাল, তার দুইটা এক্স ক্রোমোজোমেই নর্মাল, অর্থাৎ এক্স ক্যাপিটাল এ এক্স ক্যাপিটাল এ। বাবার স্পার্ম থেকে দুই ধরনের গ্যামেট আসতে পারে, একটা এক্স ক্যাপিটাল এ আর একটা ক্যাপিটাল ওয়াই। মায়ের এগ থেকে যেহেতু সে হোমোজাইগাস নর্মাল, তাই তার থেকে সবসময় এক্স ক্যাপিটাল এই আসবে। পানেট স্কোয়ারে মিলিয়ে দেখো, যে কোনো কম্বিনেশনই হোক না কেন ফলাফল সবসময়ই হবে এক্স ক্যাপিটাল এ এক্স ক্যাপিটাল এ, অর্থাৎ নর্মাল ফিমেল। না হলে হবে এক্স ক্যাপিটাল এ ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ নর্মাল মেল। কোথাও কোনো ডিজিজ অ্যালিল নেই, তাই এই ক্রস থেকে কোনো সন্তানই অ্যাফেক্টেড হবে না, এমনকি কেউ ক্যারিয়ারও হবে না, কারণ দুইজন প্যারেন্টের কারো কাছেই ডিজিজ অ্যালিলই নাই, তাই সেটা সন্তানের মধ্যে আসারও কোনো সুযোগ নেই। সিনারিও 2-তে দেখো, এখানে বাবা হলো এক্স স্মল এ ওয়াই, মানে বাবা নিজেই অ্যাফেক্টেড, তার একমাত্র এক্স ক্রোমোজোমে ডিজিজ অ্যালিল আছে। আর মা এখানে এক্স স্মল এ, মানে মাও সম্পূর্ণরূপে অ্যাফেক্টেড, তার দুইটি এক্স ক্রোমোজোমই ডিজিজ অ্যালিল বহন করছে। বাবার থেকে গ্যামেট হলে হবে এক্স স্মল এ অথবা ওয়াই, মায়ের থেকে যেহেতু সে হোমোজাইগাস অ্যাফেক্টেড, তাই তার থেকে সবসময় এক্স স্মল এই আসবে। এবার পানের স্কোয়ারে দেখো, মেয়ে সন্তানরা পাবে এক্স স্মল এ, মানে তারাও সম্পূর্ণ অ্যাফেক্টেড, আর ছেলে সন্তানরা পাবে এক্স স্মল এ ওয়াই, তারাও অ্যাফেক্টেড। তাহলে দেখো এখানে ফলাফল হলো কোনো ক্যারিয়ারই থাকবে না, সবাই অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। কারণটা সহজ, যেহেতু দুইজন প্যারেন্টই অ্যাফেক্টেড, মানে দুইজনের কাছেই শুধুমাত্র ডিজিজ অ্যালিলগুলোই আছে, নর্মাল অ্যালিল কারো কাছেই নেই, তাই সন্তানরা নর্মাল অ্যালিল পাবেই না কোথার থেকে। এরপর সিনারিও 3-তে খেয়াল করো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাস্তবে সবচেয়ে বেশি দেখা যায়। প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও এই সিনারিওটাই বেশি দেওয়া হয়। এখানে বাবা এক্স ক্যাপিটাল এ ওয়াই, মানে নর্মাল মেল, আর মা হলো এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ, মানে মা দেখতে সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার একটা এক্স ক্রোমোজোমে ডিজিজ অ্যালিল লুকিয়ে আছে। এই ধরনের মহিলাকে বলা হয় ক্যারিয়ার। বাবার থেকে গ্যামেট হবে এক্স ক্যাপিটাল এ অথবা ওয়াই, মা যেহেতু হেটারোজাইগাস, তাই গ্যামেট হতে পারে এক্স ক্যাপিটাল এ অথবা এক্স স্মল এ, অর্থাৎ দুইটার যে কোনো একটাই পেতে পারে। এবার পানের স্কোয়ার মিলিয়ে দেখো, মেয়ে সন্তানরা বাবার থেকে সবসময় এক্স ক্যাপিটাল এই পাবে, আর মায়ের থেকে হয় এক্স ক্যাপিটাল এ না হলে এক্স স্মল এ পাচ্ছে। তাহলে মেয়েদের দুইটি সম্ভাব্য জেনোটাইপ হচ্ছে এক্স ক্যাপিটাল এ যেটা সম্পূর্ণ নর্মাল, অথবা এক্স ক্যাপিটাল এ এক্স স্মল এ যেটা ক্যারিয়ার, কিন্তু দেখতে আনঅ্যাফেক্টেডদের মতোই। আর ছেলে সন্তানরা বাবার থেকে ওয়াই পাচ্ছে, মায়ের থেকে হয় এক্স ক্যাপিটাল এ না হলে এক্স স্মল এ পাচ্ছে। তাহলে ছেলেদেরও দুইটি সম্ভাব্য জেনোটাইপ হচ্ছে, একটা এক্স ক্যাপিটাল এ ওয়াই আর একটা এক্স স্মল এ ওয়াই, একটা নর্মাল আর একটা অ্যাফেক্টেড। তাহলে ফলাফল কী দাঁড়ালো, 50% ছেলে সন্তান অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, আর 50% মেয়ে সন্তান ক্যারিয়ার হতে হবে। দেখতে সুস্থ কিন্তু ভিতরে ডিজিজ অ্যালিল বহন করবে। কোনো মেয়ে সন্তানই কিন্তু এই ক্রসে অ্যাফেক্টেড হবে না, কারণ অ্যাফেক্টেড হতে হলে মেয়ের দুইটা এক্স ক্রোমোজোমেই এই ডিজিজ অ্যালিল থাকতে হবে, কারণ যেহেতু এটা রিসেসিভ, এটা ডমিনেন্ট না। তাই রিসেসিভ হতে গেলে আমরা জানি রিসেসিভ অ্যালিল প্রকাশিত হওয়ার জন্য দুইটাই সেম থাকা লাগে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আলাদা কেন হচ্ছে, কারণ ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটাই আছে, এক সেটই আছে, এই জন্য ওইটা যদি রিসেসিভ হয়, মানে রিসেসিভ অ্যালিলও বহন করে অথবা ডমিনেন্ট অ্যালিলও বহন করে, কোনো কিছু বহন করলে ওটার আরেকটা কোনো সেট নাই, তাই এক্ষেত্রে রিসেসিভ অ্যালিলটাও প্রকটের মতোই কাজ করছে। এই 3টা সিনারিও থেকে আমরা কি শিখলাম, চলো সেটা এক জায়গায় নিয়ে আসি। প্রথমত, যদি বাবা মা দুইজনেই সম্পূর্ণ নর্মাল হয়, তাহলে কোনো সন্তানই অ্যাফেক্টেড বা ক্যারিয়ার হবে না। 2, যদি বাবা মা দুইজনই অ্যাফেক্টেড হয়, তাহলে সব সন্তানই অ্যাফেক্টেড হবে, কোনো ক্যারিয়ার থাকার সুযোগই নেই। 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সিনারিও হলো নর্মাল বাবা আর ক্যারিয়ার মায়ের ক্ষেত্রে ছেলে সন্তানদের অর্ধেক অ্যাফেক্টেড হয়ে যায়, কারণ ছেলেদের মাত্র একটা এক্স ক্রোমোজোম থাকে।
ডিজিজ অ্যালিল পেলেই সে এক্সপ্রেসড হয়ে যায়। আর মেয়ে সন্তানরা অ্যাফেক্টেড হয় না, বরং অর্ধেক ক্ষেত্রে ক্যারিয়ার হয়ে যায়, কারণ তাদের বাবার থেকে সবসময় একটা নর্মাল এক্স অ্যালিল আসে, যেটা ডিজিজ অ্যালিলকে মাস্ক করে রাখে। এই কারণেই আমরা দেখি এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার যেমন হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস এগুলো ছেলেদের মধ্যে অনেক বেশি দেখা যায়, আর মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে শুধু ক্যারিয়ার হয়ে থাকে, নিজেরা অ্যাফেক্টেড হয় খুবই কম। চলো এবার একটা রিয়েল 3 জেনারেশনের পিডিগ্রি চার্ট দেখি। এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেইট অ্যাকচুয়ালি কীভাবে ফ্যামিলিতে ছড়িয়ে যায়। প্রথমে লিগেন্ডটা একটু আলাদা করে দেখে নেই, কারণ এখানে সিম্বলগুলো আগের চার্ট থেকে একটু আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে নীল রঙের ভরাট স্কয়ার মানে অ্যাফেক্টেড মেল, সাদা বা ফাঁকা স্কয়ার মানে আনঅ্যাফেক্টেড মেল। আর মেয়েদের ক্ষেত্রে সাদা ফাঁকা সার্কেল মানে হলো আনঅ্যাফেক্টেড ফিমেল, আর অর্ধেক গোলাপি সার্কেল মানে ক্যারিয়ার ফিমেল। মানে মেয়েটা দেখতে সুস্থ, কিন্তু তার একটি এক্স ক্রোমোজোমের ডিজিজ অ্যালিল লুকিয়ে আছে। এই চার্টে খেয়াল করবে এখানে কোনো অ্যাফেক্টেড ফিমেলের আলাদা সিম্বল নেই, কারণ যেমনটা আমরা আগে শিখেছি এক্স লিঙ্ক রিসেসিভ মেয়েদের অ্যাফেক্টেড হওয়ার তুলনামূলক একটা বিরল বিষয়, আর এই পরিবারে সেটা ঘটেও নি। যদি অ্যাফেক্টেড হতো তাহলে সম্পূর্ণরূপে গোলাপি কালার হতো, বা তোমরা যদি সাদা কালো এক্সাম দাও তখন ওটা ব্ল্যাক কালার হবে। এখন জেনারেশন 1 দিয়ে শুরু করি। পার্সন 1 হলো আনঅ্যাফেক্টেড মেল, জেনোটাইপ এক্স ক্যাপিটালে ওয়াই। পার্সন 2 হলো ক্যারিয়ার ফিমেল, জেনোটাইপ হচ্ছে এক্স ক্যাপিটালে এক্স স্মল এ, মানে মা দেখতে সুস্থ কিন্তু তিনি ক্যারিয়ার। এটা ঠিক আমাদের আগের সিনারিও 3-এর মতো একটা ক্রস, নর্মাল ফাদার ক্রস ক্যারিয়ার মাদার। তো প্রেডিকশন অনুযায়ী ছেলে সন্তানদের অর্ধেক অ্যাফেক্টেড হবে, বাকি অর্ধেক নর্মাল, আর মেয়ে সন্তানদের কেউই অ্যাফেক্টেড হবে না, তবে অর্ধেক ক্যারিয়ার হবে। জেনারেশন 2তে এই কাপলের 5টা সন্তান। প্রথম সন্তান একটা ছেলে যে আনঅ্যাফেক্টেড, জেনোটাইপ এক্স ক্যাপিটালে ওয়াই। দেখো 2 নাম্বারে, অর্থাৎ 2 নাম্বার যেই মেয়েটা, তার ক্ষেত্রে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ওর যেই জেনোটাইপটা আছে সেটাই নির্ণয় করতে হবে। তাহলে চলো একটু দেখি এই মেয়েটা যেই ছেলেটাকে বিয়ে করেছে বা যার মাধ্যমে তাদের 3টা সন্তান এসেছে, সে কিন্তু সম্পূর্ণ সুস্থ, অর্থাৎ এর জেনোটাইপ কী হবে, এক্স ক্যাপিটাল এ ওয়াই। এখন মেয়েটার জেনোটাইপ আমাদের অজানা, বাট আমরা সন্তানগুলোর দিকে তাকালে দেখতে পাবো এই যে ব্লু কালারের যে ছেলেটা, ওর কিন্তু ডিজিজে আক্রান্ত রয়েছে। এখন যদি ছেলেটার ডিজিজে আক্রান্ত হতেই হয়, তাহলে অবশ্যই পিতার কাছ থেকে অথবা মাতার কাছ থেকে, যে কারোর কাছ থেকে এক সেট অসুস্থ এক্স ক্রোমোজোম পেতে হবে, অর্থাৎ এক্স স্মল এ পেতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো, এখানে আমাদের মা ক্যারিয়ার ছিল, অর্থাৎ যেই 2 নাম্বার সন্তানটা আমরা দেখছি, যার জেনোটাইপ আমরা বের করলাম, এটা মেইনলি ক্যারিয়ার, অর্থাৎ কেমন হবে, এক্স স্মল এ এক্স ক্যাপিটাল এ। ওকে, এবং বাকিটা কিন্তু আমাদের প্রেডিকশনের সাথে খুব সহজেই মিলে যাচ্ছে, আগে যেহেতু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে এই সাইডে আসলে দেখতে পাবা আরেকটা মেয়েও ক্যারিয়ার ছিল, যে সেমভাবেই সুস্থ একজনেরকে বিয়ে করেছে, এবং এই মেল এবং এই ক্যারিয়ার ফিমেল থেকে 4টা সন্তান হয়েছে অফস্প্রিং। যে অফস্প্রিংয়ের দেখো একটা মেয়ে ক্যারিয়ার 4 নম্বর, 3 নম্বর ছেলেটা সম্পূর্ণরূপে আক্রান্ত, অর্থাৎ কী হবে, এক্স স্মল এ ওয়াই, এবং বাকি 2জন সুস্থ। তো এখানে আমি ছোট্ট একটা টুইস্ট রেখেছিলাম যে কিভাবে অজানা কোনো একটা জিনোটাইপ নির্ণয় করতে হচ্ছে সেটা যেন তোমরা বুঝতে পারো। তো এভাবে করে যদি তোমরা ধীরে ধীরে আগাও পানেট স্কয়ার ধরে অথবা সাধারণ নলেজ ধরে, তাহলে খুব ইজিলি এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেইটের যে কোনো অজানা জেনোটাইপ বের করতে পারবা। তো এই পুরো বিষয়টা থেকে আমরা এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেইটের যে মূল বৈশিষ্ট্যগুলো শিখলাম সেগুলো খেয়াল করো। প্রথমত, এই ট্রেইট মূলত ছেলেদের মধ্যে বেশি এক্সপ্রেসড হয়, কারণ তাদের একটাই এক্স ক্রোমোজোম, ডিজিজ অ্যালিল পেরে সরাসরি অ্যাফেক্টেড হয়ে যায়। দ্বিতীয়ত, ক্যারিয়ার মাদার তার ছেলে সন্তানদের মধ্যে ট্রেইট পাস করতে পারে। এই পিডিগ্রিতে আমরা এটা 2বার দেখলাম, 2টা ব্রাঞ্চে ক্যারিয়ার মাদারদের ছেলে সন্তান অ্যাফেক্টেড হয়েছে। 3 নাম্বার খেয়াল করো,
অ্যাফেক্টেড ফাদার তার ছেলেদের মধ্যে কোনো ট্রেইট পাস করে না। কেন বলো তো? কারণ ছেলে সন্তানরা বাবার থেকে ওয়াই ক্রোমোসোম পায়, এক্স পায় না। কিন্তু তার সব মেয়ে সন্তানই বাধ্যতামূলকভাবে ক্যারিয়ার হয়ে যায়, কারণ প্রত্যেক মেয়েই বাবার একমাত্র এক্স ক্রোমোসোম পায় যেখানে ডিজিজ অ্যালিল আছে।